বেচারি ফ্রেড আজ 2 মাস সে শয্যাগত। অসুখটা গোড়ায় এমন কিছু গুরুতর ছিল না, সাধারণ প্লুরিসি মাত্র। ভালো ডাক্তারের হাতে পড়লে দিন 10 বেশি তাকে ভুগতে হতো না সম্ভবত। কিন্তু এই যে লেন্টেল জেল গায়ের এক মেবা দ্বিতীয়ম চিকিৎসক ডাক্তার অক্সাম, সৌজন্যের খাতিরে তাকে ভদ্র, অমায়িক, কৃপালু প্রভৃতি বিশেষণে যতই মণ্ডিত করুক না কেন গ্রামবাসীরা, ভুল ক্রমেও ভালো ডাক্তার বলে সার্টিফিকেট দিয়ে বসে না কখনো। আশ্চর্য, ভালো ডাক্তার যে নন অক্সাম এটা খুব ভালো রকম জানা সত্ত্বেও অন্য কোনো ডাক্তারকে অন্য কোনো স্থান থেকে এই লেন্টেল জেলে এনে বসানোর কথা চিন্তাও করে না কেউ। আজ বলে নয়, 4 পুরুষ ধরে এই অক্সামেরা ডাক্তার এই গ্রামে। ওই 400 বছরের পুরনো আইভি ঢাকা ছোট্ট গির্জাটাকে বাদ দিয়ে যেমন কল্পনা করা যায় না লেন্টেনজেন গ্রামের কথা, ঠিক তেমনই যায় না ডাক্তারের চেম্বারে শিশি, বোতলে, স্টেথিস্কোপে সুপরিবেষ্টিত কোনো না কোনো অক্সাম পুঙ্গবকে বাদ দিয়ে। অক্সাম নামের বর্তমান অধিকারী আবার এমন মানুষই নন, গ্রামে যার উপস্থিতিকে যথাযথ স্বীকৃতি না দিয়ে কেউ পারবে না কখনো। হ্যাম খেয়ে খেয়ে অক্সের মতো স্ফীত এবং পুষ্ট হয়েছেন ভদ্রলোক, যার অঙ্গ রাঙা টসটস করছে, রক্তের আতিশ হচ্ছে। দুর্মুখ কোনো বদরসিক কবে নাকি বলেছিল, হবে না কেন, গায়ের ছেলে বুড়ো সবাইয়ের রক্তই তো ওদের পেটে গিয়ে ঢুকছে ওই অক্সাম গোষ্ঠীর। কিন্তু গল্পটা অক্সামের গল্প নয়, প্লুরিসি রোগী ফ্রেডের। বলছিলাম যে লেন্টেনডেলের ডাক্তার অক্সামের হাতে না পড়ে ফ্রেড যদি পড়ত বিগফোর্ডের ডাক্তার ফিডারশ্যামের বা এলেমগ্রোভের ডাক্তার র্যামস বোথামের হাতে, সে এতদিন কবে ড্যাংডেঙ্গে উঠে পড়ত প্লুরিসিকে কদলি দেখিয়ে এবং মাঠে মাঠে ঘুরপাক খেত পৈতৃক খামারের গরু, ভেড়া, ঘোড়ার পিছনে লাঠি উঁচিয়ে। দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আমি এই সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি রোমাঞ্চকর ভূতের গল্প। আমাদের এই সপ্তাহের গল্প সুধীন্দ্রনাথ রাহা রচিত রক্তপিশাচ। গল্প পাঠে আমি রিমা দাস। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই সপ্তাহের গল্প। কিন্তু বিধিবাম অক্সামের হাতেই সে পড়েছে, জন্মসূত্রেই তা পড়তে বাধ্য। লেন্টেনডেলে জন্মাবে অথচ অক্সামের দাওয়াই খাবে না, এ তো হতে পারে না। ভুগেই চলেছে ফ্রেড, না ভুগে উপায় কি? বিদ্রোহ করলেন ফ্রেডের মা। প্রিয় পুত্রটি চোখের সামনে শুকিয়ে যাচ্ছে দিন দিন। তার কিছু করতে পারছে না উজবুক ডাক্তার, কেবল মোটা মোটা বিল পাঠাচ্ছে হপ্তাওয়ারি ওষুধের দাম। ডাক্তার যখন এলো পরদিন, তিনি একখানা বক্তৃতা ঝাড়লেন বাক সুলভ অজস্বিনী ভাষায়। তা শেষ করলেন এই বলে, তোমার থলিতে যদি ওষুধ না থাকে সাফ বলে দাও। তা সাফ বলে দেবে? ডাক্তার? বিশ্বজগতে কোন দেশে কোন ডাক্তার তা বলেছে? কোন দিন বলেছে যে রোগটা কি? বলেছে যে তা সারবে কি না? ভুল ক্রমেও স্বীকার করেছে যে আমি ঠিক ঠাহর পাচ্ছি না যে ব্যাপারটা কি দাঁড়ালো? কেউ না, কেউ না। একা অক্সামকে দোষ দিলে হবে কি? অতখানি স্পষ্ট ভাষিতা নিয়ে কেউ ডাক্তারি করতে বসে না। যা হোক, ফ্রেডের মায়ের তরপানে তিনি শুনলেন। ওই অক্সাম ডাক্তার সমান জোর গলায় উত্তর দিলেন, আমার থলিতে ওষুধ আছে বলেই তোমার ছেলে টিকে আছে এখনো। কিন্তু ঝগড়ায় কাজ নেই,
তোমাকেও এই গাঁয়েই বাস করতে হবে, আমাকেও এই গাঁয়েই ডাক্তারি করতে হবে। একটা ব্যবস্থা আমি করব বলেই মনস্থ করে এসেছি আজ। শোনো বলি, ওষুধ ঠিকই চলছে, তবে পথ্যটা বদলে দেবার দরকার দেখা দিয়েছে। এক কাজ করো, আজ থেকে একটা করে মুরগি কাটবে রোজ। শুরুয়া তা দিতে পারো মেজার গ্লাসের 1 গ্লাস, ক্ষতি হবে না। কিন্তু শুরুয়ার জন্য মুরগি কাটার কথা আমি বলিনি। মুরগির গলা থেকে যে রক্ত ঝরবে তারই 1 আউন্স পরিমাণ ধরবে গেলাসে, আর গরম গরম খাইয়ে দেবে ছেলেকে। দেহে রক্তের অভাব হয়েছে ওর, সেই জন্যই এই ব্যবস্থা। টাটকা রক্ত, পাতলা রক্ত হজম হবে সহজে, বল পাবে, চাঙ্গা হয়ে উঠবে 2 দিনে। তবে বেশি দিও না, এই 2 চামচ দিয়ে শুরু করবে। 7 দিনের মাথায় 4 চামচ পর্যন্ত উঠতে পারো, তার চেয়ে বেশি কখনো না, যতক্ষণ আমি না বলছি। চলেই যাচ্ছিলেন, হঠাৎ ফিরে এসে নিচু গলায় বললেন, ছেলে যেন কদাপি জানতে না পারে তাকে রক্ত খাওয়াচ্ছ। হলেই বা মুরগির রক্ত, হলেই বা টাটকা পাতলা সহজ পাচ্ছ, ওর ঘেন্না করতে পারে হয়তো। কাজ কি, গোপনে কাটবে, ওষুধ বলে খাওয়াবে। ফ্রেডের মা খুব খুশি, ব্যবস্থা তো জব্বর হয়েছে। এখন ভাগ্যে থাকলে ছেলে 2 দিনেই চাঙ্গা হয়ে উঠবে। চাঙ্গা 2 দিনে ছেলে টেসে গেল একদম। শেষ দিনে আর অক্সামকে আনা গেল না বাড়িতে। তিনি ভিন পাড়ায় ব্যস্ত হয়ে রইলেন সারা দিন। ফ্রেড যখন খাবি খাচ্ছে তখন তার কানে গেল মা যেন ডুকরে উঠছে তার বিছানার পাশে বসে। অল্পে ডাক্তার রক্ত খাইয়ে মেরে ফেললো আমার ছেলেটাকে। রক্ত? রক্ত? হ্যাঁ বটেই তো, ও জিনিসটা রক্ত তাহলে, যায় শেষের কয়েক দিন তার মা অত যত্ন করে তাকে খাওয়াতো। রক্ত কি এত ভালো লাগে খেতে? ঈষৎ নোনতা, ঈষৎ ঝাঁঝওয়ালা, ঠিক যে কিরকম তা বলে বোঝানো যায় না, কিন্তু খেতে বেশ, খেতে বেশ। আর বেশি চিন্তা করার সময় হলো না ফ্রেডের। সে চোখ বুঝল, চিরতরেই বুঝল। ফ্রেডের বাবা করকে দিল স্ত্রীকে, ডাক্তারে আর তোমাতে মিলে সাবড়ে দিলে তো ছেলেটাকে। এখন এক কাজ করো, একদম চেপে দাও ব্যাপারটা, টু শব্দটি দরকার নেই। লাভ হবে না শব্দ করে, ডাক্তার সেফ অস্বীকার করবে, সব দোষ চাপিয়ে দেবে তোমার ঘাড়ে। ভয় পেয়ে গেল গেও স্ত্রী লোকটি। সত্যিই তো, যা হবার তা তো হয়ে গেল, কেন আর এই শোকের সময় অশান্তি ডেকে আনা? তাছাড়া ডাক্তার বড় লোক, ফ্রেডরা চাষি মাত্র। ধাতু পাত্রে মৃৎ পাত্রে টক্কর লাগলে কোনটা ভাঙবে তাও কি আর জানে না ফ্রেডের মা? যথারীতি কবর হয়ে গেল ফ্রেডের। অনেক কান্নাকাটি, কিছু খাওয়া দাওয়া, তারপর সব চুপচাপ। কেবল একজন থেকে থেকে কেঁদে ওঠে, কখনো ডুকরে ডুকরে, কখনো গুমড়ে গুমড়ে। বলা বাহুল্য সে অন্য কেউ নয়, অভাগীর মা, ফ্রেডের মা। তার কেবলই মনে হয় ডাক্তারকে থলির ওষুধের কথা তুলে না ধমকালে সে রক্ত খাওয়ানোর ব্যবস্থা দিত না। আর সে সৃষ্টি ছাড়া ব্যবস্থা মাফিক রক্ত যদি সে না খাওয়াতো, কচি ছেলেটা তার মারাও পড়তো না বেঘরে। মনস্তাপে নিজের হাত নিজে কামড়ায় মা,
আর স্বাদ মিটিয়ে গালিগালাজ দেয় অক্সহামকে। সংসার ওদের ছোট ছিল ইদানিং, সে অনুপাতে বাড়িটা বড়। বাড়ি বড় করতে হয়েছিল ফ্রেডের ঠাকুরদাকে, কারণ তার ছেলে মেয়ের সংখ্যা ডজন অতিক্রম করে গিয়েছিল। কালক্রমে সেসব ছেলে মেয়ে উভয় গোলার্ধের যত্রতত্র ছড়িয়ে পড়েছে, কিন্তু পিতৃগৃহত্যাগের সময় কেউ তার শোবার ঘরখানা সঙ্গে নিয়ে যায়নি। কাজেই 7খানা শোবার ঘর সমেত গোটা বাড়িটা একদিন একা মানুষ ফ্রেডের বাবার দখলে এলো। তিনি অত ঘর নিয়ে করেন কি? নিজের 4টি ছেলে মেয়ে, তাদের দুধের দাঁত পড়বার আগে একখানা নিজস্ব ঘর গুছিয়ে দিলেন তাদের। অবশ্য পাশ্চাত্য মুলুকে সেটাই রেওয়াজ। প্রাচ্যের মতো সেখানে ভাই বোনেরা সার্ডিন গাদা হয়ে এক ঘরে বাস করে না। হ্যাঁ, দুধের দাঁত পড়বার পর থেকে একখানা বড় সড়ো ঘরের একেশ্বর ছিল অধুনা বিগত ফ্রেড। সে বিদায় নেবার পর ঘরখানায় চাবি পড়েছে, এইটুকুই হয়েছে পরিবর্তন। নইলে ঘরের ভিতর যেখানে যা যেভাবে ছিল ফ্রেড থাকতে, হুবহু সেভাবেই আছে তা। কাজের লোক আছে 2টি মেয়ে। বাড়িটা ধোয়া মোছা ঝাটপাট ছাড়াও তারা অনেক অনেক কাজে সাহায্য করে ফ্রেডের মাকে। চাষি পরিবার, অনতি ক্ষুদ্র খামারের মালিক, পশু পাখি দেদার, খোয়ারে গোয়ালে ও চিড়িয়া ঘরে। সেসবের পরিচর্যা, গায়ে দোয়া, মাখন তোলা, কাজ অনেক। হ্যাঁ, লোক রাখতেই হয়। বার্থা আছে এখন, আর আছে সুজান। বার্থাটা ভীতু। ফ্রেড চলে গিয়েছে, সে আর ফ্রেডের ঘরে ঢোকেনি তারপর, কিন্তু সুজান ঢুকেছে। তার অমন দিন দুপুরে গা ছমছম করে না ভূতের ভয়। আর সেই তো তাদের মাস্টার ফ্রেড। কত দৌড়ঝাঁপ করেছে তার সঙ্গে সেদিন পর্যন্ত। অমন কথা বলতে নেই, কিন্তু সত্যি সত্যি ভূত যদি হয়ে আসে ফ্রেড, সুজান বুক ঠুকে বলতে পারে যে সে কখনো ভয় পাবে না ফ্রেডের ভূতকে। ওইখানে বিছানায় তাকে বসিয়ে নিজে গ্যাট হয়ে চেয়ারখানায় বসবে আর ভূতের দেশের গল্প শুনে নেবে তার কাছে। বলবে না, ইস, ফ্রেডের সঙ্গে চিরদিন ভাব ছিল সুজানের। মাঠে যাবার সময় তাকে সুজানি হেসেল থেকে স্যান্ডউইচ বার করে দিত বরাবর গিন্নিকে লুকিয়ে। কি কথা হচ্ছিল যেন? ও, সুজান ভয় পায় না। সময় পেলে ফ্রেডের ঘরে শেকল খুলে মেঝেতে গিয়ে দাঁড়ায় বা বসে, শূন্য বিছানার পানে তাকিয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। এক এক সময় কেমন ভুল দেখে চোখে, যেন দেখতে পায় ফ্রেড শুয়ে আছে এখনও তার রোগশয্যায়, তার ফ্যাকাশে ঠোঁট দুটিতে ক্ষীণ হাসি, সুজানেরই কোনো নির্দোষ রসিকতার জবাবে। তা সে সুজানই প্রস্তাব করেছিল, মিশাস যদি বলেন বিছানাটা কেচে কুচে আবার ভালো করে পেতে দিই। না 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 না, ঝাঁঝিয়ে উঠেছিলেন পুত্রহারা জননী। খবরদার না, এখনো আমি তার গায়ের গন্ধ পাই ওই বিছানায়। কেচে ফেললে তো আর তা পাবো না। গায়ের গন্ধ? কথাটা সুজানার মাথায় যে ঢুকলো আর বেরোতে চাইল না, বাসা বেঁধে রইল পাকাপাকি রকম। গায়ের গন্ধ? ফ্রেডের গায়ের গন্ধ কীরকম ছিল সুজান যে তা জানে না তা নয়। সত্যিই কি সে ফ্রেডের গায়ের গন্ধ পাওয়া যায়? সত্যিই কি সে ফ্রেডের গায়ের গন্ধ এখনও গিন্নি পান তার পরিত্যক্ত বিছানায়? হবেও বা না, যদি পাবেন কেনই বা বিছানাটা কেচে ফেলার প্রস্তাবে তিনি খেকিয়ে উঠবেন ওরকম? আচ্ছা, তাই যদি হয়, সে গন্ধ মিসেসের একার একচেটিয়া অধিকারে থাকার পক্ষে যুক্তি কি আছে? তিনি মা আর সুজান দাসী, এই তো তফাৎ। কিন্তু সুজানও মানুষ তো। স্কুল মাস্টার মিস্টার রবিনের বাড়িতে কাজ করার সময় তাকে সে একটা কবিতার 2 লাইন আওড়াতে শুনেছিল একদিন। শুধু আওড়ানো নয়,
তার অর্থ তিনি বুঝিয়ে দিচ্ছিলেন এক ছাত্রকে তখন। তাও শুনেছিল সুজান, শুনেছিল আর ভুলতে পারেনি। আভিজাত্য বস্তুটা কি? না গিনির ওপর রাজার মুন্ডুর ছাপ। ছাপ না থাকলেও সোনাটা সোনায়, তার দাম এক ফার্দিং কমবে না। তেমনি আভিজাত্য না থাকলেও মানুষের মনুষ্যত্বের দাম। আহা, মনে মনে নানা যুক্তি তত্ত্বের অবতারণা করে সুজন স্থির করল, ফ্রেডের শয্যায় ফ্রেডের গায়ের গন্ধ যদি এখনো পাওয়া সম্ভব হয়, তবে মিসেসকে একা পেতে তা দিচ্ছে না সুজান। একদা ভাবছিল এই সুবাদে সুজানও নেবে গন্ধের অংশ। ওরা ওই বাড়িতেই রাত্রে থাকে, সুজান আর বার্থা। আলাদা আলাদা ঘর ওদেরও। রাত্রি চুপি চুপি নিজের ঘর থেকে বেরোলো সুজান। সবগুলো খালি ঘরেরই দোরে তালা বন্ধ হয় সন্ধ্যাবেলায়। বন্ধ সুজানই করে। আজ সন্ধ্যায় ফ্রেডের ঘরে শুধু শিকলটা তুলে দিয়েছিল সে, তালাটা বন্ধ করেনি। এখন নিশুতি রাতে ঘর খুলে ফ্রেডের ঘরে সে যদি ঢোকে, কে তাকে আটকাবে? কে আটকাবে? ঘটনাটাই তো জানে না কেউ। আটকে যেতে পারত নিজের সুজান, অমন ডান পিটে না হলে। পিশাচ? ও হ্যাঁ, পিশাচ পারে হয়তো। সে কথাই হচ্ছে এর পরে। অবশ্য ভূত সমাজে পিশাচ বলে যে আলাদা একটা শ্রেণী আছে, এই কথাটি জানা ছিল না সুজানের। সুজান গিয়ে আলো জ্বালল ফ্রেডের ঘরে। যেমনকার শূন্য শয্যা শূন্যই পড়ে আছে। সুজান বড় আশা নিয়ে বসে পড়ল সে পালঙ্কের নিচে, বিছানার চাদরে মুখ গুজে। একটু পরেই তার দু চোখ দিয়ে জল গড়াতে লাগল। গন্ধ, গন্ধের কথা তখন তার আর মনে নেই। খেলার সাথী আর যে তার সঙ্গে খেলতে আসবে না কোনোদিন, এই রিক্ততা বোধেই তার বুকের ভেতরটা হু হু করে উঠল সহসা। সে ফুলে ফুলে কাঁদতে লাগল। শুনতে আশ্চর্য লাগবে, কিন্তু সেই সময় নিচের আকাশে উড়ছে একটা বাদুড়। অন্য কোথাও নয়, লেন্টেন্ডেল গ্রামের 400 বছরের পুরনো আইভি ঢাকা গির্জাটার লাগোয়া কবরখানার ঠিক ওপরে। বাদুড়টা যেন মনস্থির করতে পারছে না সে যাবে কোন দিকে। ঘুরপাক খাচ্ছে, খানিকটা হয়তো এগিয়ে যাচ্ছে জোর জোর ডানা ছটপটিয়ে, তারপরই হয়তো আবার পাল্টে ফেলছে তার গমন পথ। দুই একবার নেমেও এলো মাটিতে, যেন অজানা শূন্য আবিষ্কার অভিযানে বেরুবার সংকল্প আজকার মতো সে বর্জনই করল। রাত দুপুরে লেন্টেলজেল গায়ের ঝোপে ঝাড়ে দুর্গম কবরখানাটা শৌখিন নৈশবিহারীদের বেড়াবার জায়গা নয়। বেড়াতে কেউ সে রাতে আসেওনি সেখানে। আসতো যদি, সে অবাক হতো এই দেখে যে একটা অতি সম্প্রতি ভরাট করা সমাধির ওপরকার মাটির ঢিবিটাতে বাদুড়টা বারবার আসন নিচ্ছে আকাশ থেকে নামার পর। বিস্ময়ের মাত্রা বেড়ে যেত আরও অনেক গুণ। বাদুড়টা পুনরূপী আকাশে উড্ডীন হওয়ার পরে সেই নৈশবিহারী সাহস করে যদি দাঁড়াতে পারত একেবারে কবরের গা ঘেঁষে। বিস্ময়ের কারণ ওই যে কবরটার বুকের ওপর এধার থেকে ওধার একটা লম্বা চির। বাদুড়টা যখন বসেছিল, ওই চিরটা দুধার জুড়েই সে বসেছিল। হ্যাঁ, হতো সে অবাক সে নৈশবিহারী। বাদুড় বসে না কোথাও পারতপক্ষে, গাছের ডাল আঁকড়ে ধরে হেট মুন্ডে ঝোলে নিবাত নিষ্কম্প অবস্থায়। এই জীবটার কি সবই সৃষ্টি ছাড়া? কিন্তু এতক্ষণে বুঝি মনস্থির করতে পেরেছে ওই বাদুড়। আকাশ পাটে সে উড়ে যায় দ্রুত বেগে। অতখানি দ্রুত বাদুড়েরা ওড়ে না সচরাচর। কে জানে এর এত তাড়া কিসে? একটা জানলা খোলাই থাকে ও ঘরের, গড়া তো থাকে না ও দেশের সেই জানলাগুলোর।
নাম যাদের ফ্রেঞ্চ উইন্ডো। বাদুরটা সোজা সেঁধিয়ে গেল ঘরে, নির্দ্বিধায়, অতি ব্যগ্রভাবে। তৃষিত মরু পথচর যেন মরুদ্যানে জলধারা দেখতে পেয়েছে। তৃষ্ণা, বড়ই তৃষ্ণা তার। জলের নয় অবশ্য, অন্য একটা তরল পদার্থের। সেই পদার্থের নোনতা স্বাদ রসনায় নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সে। বাদুড় এসে ভেসে রইল পালঙ্কের 3 ফুট ওপরে। এদিকে পালঙ্কের ওপর 2 বাহু ছড়িয়ে দিয়ে তখন সুজান ঢলে পড়েছে গভীর ঘুমে। তৃষ্ণা, রক্তের তৃষ্ণা মেটেনি মৃত্যুর আগে। বাদুরটা ধীরে ধীরে নেমে এলো, ইঞ্চি ইঞ্চি করে। সুজানের মুখখানা কাত হয়ে আছে পালঙ্কের কাঁধায়। একটা গাল চাপা পড়েছে, অন্যটা বাদুরের ঠিক ঠোঁটের নিচে, কিন্তু তাতে নয়, কর্ণমূলের নিচে, গলায়। বাদুর তার ঠোঁট বসিয়ে দিয়েছে, দাঁতও ক্রমশ। সুজানের কণ্ঠনালী থেকে ধারায় এসে বাদুরের মুখে ঢুকছে তাজা গরম রক্ত। রোগশয্যায় শুয়ে শেষের কয়েকদিন যেমন রক্ত সে ফোঁটা ফোঁটা পেত মায়ের কৃপণ কর থেকে, তেমনি স্বচ্ছ, তেমনি ঝাঁঝালো, তেমনি সঞ্জীবনী। তৃপ্তি, তৃপ্তি, তৃপ্তি। বাদুর উড়ে চলে গেল ঘর থেকে, যে পথে এসেছিল সেই পথে, ফোয়ারার ধারে জোড়া সেডার গাছের পাশ কাটিয়ে, বুড়ো নিকেলবের আঙ্গুর ক্ষেতের মাথার ওপর দিয়ে, মাঠের পর মাঠ পেরিয়ে। কবরখানায় সম্প্রতি ভরাট করা বুকের ওপর সেই চিটটা, তারই ওপর বসল বাদুর। ধীরে ধীরে তার অত বড় দেহটা তলিয়ে গেল সে সরু চিটটার ভিতরে। কবরখানায় কবর খনক থাকেই 2-1 জন, মাইনে করা। এই গির্জাতেও আছে। সদ্য ভরাট করা কবরগুলোর তদির করা তাদের অন্যতম কাজ। দেখতে হয় কোনো কবরে ধস নামছে কিনা। নামতে দেখলে নতুন মাটি চাপাতে হয় সেখানে। ফ্রেডের কবরও পরদিন পরীক্ষা করলো ক্ষণিক। না, ধস টস নয়, তবে একটা লম্বা চির, 2 ইঞ্চি পরিমাণ চির। এটা কেন হলো? হবার তো কথা নয়, হয় না তো কোথাও। দেখা যাক আজকের দিনটা, যদি এটা আরও চওড়া হতে দেখা যায়, কাল তখন করা যাবে যা হোক একটা কিছু। মাটির বদলে কিছু পাথর কুচিও ভরে দেওয়া যেতে পারে ফাঁকের ভিতর, সোজা হবে সেইটাই। এদিকে জয়েস্ট বাড়িতে হুলুস্থুলু বেলা 9টা নাগাদ। বাড়ির সবাই কোন সকালে ঘুম থেকে উঠেছে, লেগে পড়েছে যে যার কাজে। কিন্তু সুজান, সুজান কই? বার্ধা একা একা কাজ করছে আর ঝগড়া করছে তারস্বরে। মিসেসের আদুরি ঝি তো ঝি নন, রাজকন্যে। ঘুমই তার ভাঙল না এখনো। একা একা এত বড় খামার, তার সব কাজে ঠেক দিচ্ছি আমি। তার কলহের ঝংকার যখন গৃহিণীর কানে গেল, তিনি বললেন, সুজান ওঠেনি? দেখ দেখ, ওসব করেছে নাকি? সে তো বেলা পর্যন্ত ঘুমাবার মেয়ে নয়। বার্থা গিয়ে সুজানের ঘরে দরজা ঠেলল। দরজা তো ভেতর থেকে বন্ধ নয়, ঠেলতেই হাট হয়ে গেল। সুজান তো নেই ঘরে। বার্থা তারস্বরে চিৎকার করতে করতে বেরিয়ে এলো আবার। মিসেস, ও মিসেস গো, দেখো তোমার আদুরি ঝি রাতারাতি হাওয়া দিল কিনা, বাসন কুসন ঠিক আছে কিনা দেখো। নিজের ঘরে সে নেই। সারা রাতে সে যে একবারও ঢুকেছিল বিছানায়, এমন তো মনে হলো না বিছানা দেখে। হই হই তোলপাড়। ফ্রেডের ঘরে তাকে পাওয়া যাবে এমনটা ভাবেনি কেউ। ঘরটা খোলা হয়েছিল, কারণ আলো বাতাস ঢোকাবার জন্য খুলতে তো হবে মাঝে মধ্যে। হ্যাঁ, খোলা হয়েছিল এমনি। সুজানকে ওখানে পাওয়া যাবে এমন আশাই নয়। খুলেছিলেন মিসেস জয়েসটি, আর খুলে
বিস্ময়ে ভয়ে তিনি কাঠ হয়ে গেলেন মিনিট কয়েকের জন্য। সুজান নেতিয়ে পড়ে আছে মেঝেতে। মরে গিয়েছে? না, শুধু অজ্ঞান হয়ে রয়েছে। কাছে যেতে ভরসা পান না মিসেস। তার গলায় মুখে রক্ত, গাউনে ব্লাউজে রক্ত। সে পড়ে আছে যেখানে, তার কাছাকাছি অনেকখানি জায়গাতে রক্তারক্তি। শুকিয়ে আছে রক্ত। তার মানে রক্তটা ঝরেছিল প্রথম রাতে বা মাঝরাতে। এলেন ফ্রেডের বাবা, দেখলেন, সুজানকে পরীক্ষা করলেন উপরি উপরি। ঠিকই তো, এত রক্ত সবই সুজানেরই রক্ত। ওই যে গলায় একটা কাটা দাগ, সরু পানা, ভেতরের শিরা কেটে গেছে নির্ঘাত। তা নইলে অমন অতিমাত্র সরু ক্ষত মুখ দিয়ে কখনো অত রক্ত ঝরতে পারে? ক্ষত? কামড়ের ক্ষত নয়, ও সাপে? দূর, সাপ কোথায় এখানে? খুবই রহস্যজনক ঠেকছে। ডাক্তার ডাকতেই হয়। ডাক্তার না দেখিয়ে সুজানকে নিয়ে যাওয়া ঠিক হবে না এ ঘর থেকে। কম রক্ত বেরিয়ে যায়নি ওর দেহ থেকে। হয়তো দুর্বল হয়ে পড়েছে, নাড়াচাড়া করতে গেলেও মরে যেতে পারে। মেঝেতে পড়ে আছে তাই থাকুক, অজ্ঞান হয়ে আছে তা আসুক ডাক্তার। ততক্ষণ স্মেলিং সল্ট শোকাও, হাতে পায়ে শেক দাও। ডাক্তার? লেন্টেন ডেলে ডাক্তার চাইলেই ডাক্তার পাওয়া যায় না। সবে ধন অক্সন তখন রোদে বেরিয়েছে। 13টা রোগী না দেখে তার ফেরা সম্ভব নয়। তারপর লাঞ্চ, তারপর বিশ্রাম। অক্সন জয়েসের বাড়ি যখন এলেন, বেলা প্রায় 4টে। তখন জ্ঞান সুজানের হয়েছে, কিন্তু কথাবার্তা কইছে না। কেমন যেন বুঁদ হয়ে আছে, কিসের নেশায়। নড়াচড়া তাকে করা হয়নি। ফ্রেডের ঘরের মেঝেতেই সে পড়ে আছে। তবে একটা বালিশ এনে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মাথার তলায়। রক্তটা কেন ঝরল? এখনো ঝিরঝির করে ঝরছে যেন, জয়েস্টের আনারে হাতে বাঁধা ব্যান্ডেজটা সত্ত্বেও। অক্সাম কিছুই ঠাহর পান না। একটা মলম লাগিয়ে দিলেন সুজানের গলায়, পাকা রকম ব্যান্ডেজ বেঁধে দিলেন একটা, কি যেন ইঞ্জেকশনও দিলেন ভয়ে ভয়ে। তারপর রাত 9টা নাগাদ আবার আসবো, মেয়েটার অবস্থা ভালো বুঝছি না বলে সন্ধ্যা নাগাদ চেম্বারে ফিরলেন তিনি। শুনেছেন বার্থা জয়েস্ট গিন্নি, নিজে জয়েস্ট যেটুকু জানে ঘটনা সবই ডাক্তার জেনে নিয়েছেন প্রশ্ন করে করে। সব কিছু জানার পরেও রহস্যের কোনো সমাধান করতে পারেননি। রক্তটা কেন ঝরছে মেয়েটা? সে রক্ত বন্ধই বা হচ্ছে না কেন? গাড়ি আছে ডাক্তারের। ফোয়ারার ধারের জোড়া সেডারের পাশ কাটিয়ে বুড়ো নিকেলবির আঙুরের ক্ষেত পেরিয়ে মাঠের পরিচ্ছন্ন রাস্তা দিয়ে গড়গড়িয়ে চলেছে সেই গাড়ি। ওই তো কবরখানা। ফ্রেডকে সবে পরশু কবর দিয়ে গেছে ওইখানে। ছেলেটা বাঁচল না কিছুতেই। তাজা রক্ত খাওয়ানো সত্ত্বেও বাঁচল না। ওর মা বাপের পাপের সাজা আর কি। অক্সন ডাক্তারের চিকিৎসায় কোনো ভুল হয়েছিল একথাকে বলুক না একবার। ডাক্তার ডুয়েল লড়বেন তার সঙ্গে। ওই কবরটাই ফ্রেডের বটে। ঢিবির ওপরে কালো পানা কি ওটা? পড়ে আছে অনেকখানি জায়গা জুড়ে। কি ওটা? ও ক্রাইস্ট। ওটা উঠছে যে। বাদুর? তাই বলো? হ্যাঁ, কবরখানে বড় বড় গাছ তো ঢের, সন্ধ্যাবেলায় বাদুর তো আসতেই পারে। ডাক্তারের গাড়ি চলেছে মাঠ পেরিয়ে। ডাক্তারের মাথার বেশ কিছুটা ওপরে সন্ধ্যার আকাশে নিঃশব্দে উড়ে চলেছে সে বাদুরটাও। রক্তের পিপাসা তার মেটেনি। ডাক্তারের গলার রং টকটকে লাল, মনে আছে ওর।
একবার দাঁত বসাতে পারলে হয়, অঢেল অঢেল রক্ত মিলবে ওখানে। 2-4 জন রোগী সেই সন্ধ্যাতেও রয়েছে ডাক্তারখানায়। তাদের কোনো রকমে বিদায় করে শ্রান্ত অবসন্ন দেহে ডাক্তার চেয়ারে এলিয়ে দিলেন দেহ। সারাদিন কি খাটুনিটাই না গিয়েছে, এখনো শেষ হয়নি খাটুনির। 9টা পর্যন্ত চেম্বারে থাকা তার রুটিন। তারপর আবারও যাবেন জয়েস্ট বাড়ি। সুজানটাও টেসে যাবে কিনা সেটা তিনি বুঝতে চান। দিনের কাজ শেষ করে ঘরে ফেরার আগে কি হলো মেয়েটার, গলায় ও ক্ষতটা কি, এত রক্ত কেন ঝরে ওইটুকু ছিদ্র দিয়ে? চেয়ারে গা এলিয়ে দেওয়া মাত্রই কাল ঘুম নেমে এলো অক্সামের চোখে। দেখতে দেখতে নাক ডাকতে লাগলো। তাও নিতে পারেন 2 ঘন্টা নিশ্চিন্তে ঘুমিয়ে, দারোয়ান জাগিয়ে দেবে ঠিক সময়। ডাক্তার ঘুমিয়েছেন। খোলা জানলা দিয়ে ঘরে ঢুকলো সে বাদর। নিঃশব্দে উড়ে এসে এমনভাবে বসলো চেয়ারে হাতলে যাতে তার ঠোঁট পড়ে ডাক্তারের গলায়। আহা, তাজা রক্ত, গরম রক্ত, সঞ্জীবনী রক্ত ধারায় এসে ঢুকছে বাদরের মুখে। তৃপ্তি তৃপ্তি। ইঞ্জেকশনের জন্যই সুজান বেঁচে উঠল। ডাক্তারকে ইঞ্জেকশন আর দেবে কে? 2 দিন ক্রমাগত রক্ত ঝরার পরে তিনি ফ্রেডের কবরের পাশেই কবরস্থ হলেন। অনেক দিন পর সুজান একদিন কি যেন আবেগের বশে কাঁদতে কাঁদতে বলেছিল মিসেস জয়েস্টকে, বাদুরের মতোই বটে, কিন্তু মুখখানে অবিকল মাস্টার ফ্রেডের মতো। সে যদি আবারও আমার রক্ত খেতে আসে, আসুক, আসুক না। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো নতুন গল্প নিয়ে।